তেলাপোকাকে কতটা পাত্তা দিচ্ছেন সাফল্য উদযাপনে বুঁদ হয়ে থাকা নরেন্দ্র মোদী। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। তেলাপোকাকে কতটা পাত্তা দিচ্ছেন সাফল্য উদযাপনে বুঁদ নরেন্দ্র মোদী। টানা ৪,৩৯৯ দিন ধরে তাবড় কেষ্টবিষ্টুরা যা পারেনি, তেলাপোকারা মানে ককরোচ জনতা পার্টি সেই অসাধ্য সাধনটা করবে। আন্দোলনে আন্দোলনে জেরবার করে তুলবে সরকারকে, এমন অলক্ষণে চিন্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার অন্ধ ভক্তরা মনে স্থান দিতে একেবারেই রাজি নন। জওহরলাল নেহরুকে ছাপিয়ে যাওয়ার সাফল্য উদযাপনে তারা এখন ব্যস্ত। দেশ জুড়ে মোদী বন্দনা চলছে, মন্দিরে মন্দিরে প্রার্থনা চলছে তার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায়। গণমাধ্যমগুলো সয়লাভ এখন সরকারি বিজ্ঞাপনে। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন ৬,১২৯ দিন। আপনি কি জানেন? আপনি তো জানেন ৪,৩৯৮ দিন। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন ৬,১২৯ দিন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৬৪ সালের ২৭শে মে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত টানা ১৬ বছর। মোদী সেখানে ১২ বছর পূর্ণ করলেন। কিন্তু তাতে কি? বিজেপি বলছে ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তো নেহেরু ছিলেন অনির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তো নরেন্দ্র মোদী তাকে টপকে গিয়েছেন। ব্যাস, এটাই অনন্য সাফল্য। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনায় দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন ওড়িশার বিজেপি নেতা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তেলাপোকাদের তীরের লক্ষ্য তো আপাতত তিনিই। তার পদত্যাগ চেয়ে তেলাপোকারা জানিয়েছে দাবি মানা না হলে আরো বড় আন্দোলন শুরু হবে। ধর্মেন্দ্র প্রধানের ঈশ্বরের শরণাগত হওয়ার সেটাও আরেকটা কারণ। প্রধানমন্ত্রীর জন্য যতটা, তার চেয়েও বেশি তার নিজের জন্য। ধর্মেন্দ্র প্রধান জানেন তেলাপোকাদের দাবি সমর্থন করেছেন বিরোধী ইন্ডিয়া জোট নেতারাও। নিট পেপার লিক এবং সিবিএসইর দুর্নীতি নিয়ে তাদের আন্দোলন ইন্ডিয়া যথার্থ মনে করেছে। খাঁড়াটা ঝুলছে তার ঘাড়ের ওপরেই। নরেন্দ্র মোদী বিরোধীদের চাপে চটজলদি কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেননি, রেকর্ড নেই। বিরোধীরা দাবি জানাচ্ছে বলে কখনো কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলেননি। অশ্বিনী বৈষ্ণব ২০২১ সালের জুলাই মাস থেকে রেলমন্ত্রী। তাঁর আমলে অনেক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দায় ঘাড়ে নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে বারবার। নরেন্দ্র মোদী সেসব কথা মানেননি, কানেও তোলেননি। অশ্বিনী আজও রেলমন্ত্রী রয়েছেন। অ্যাপটিন ফাইল কেলেঙ্কারির আঁচ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর গায়ে লাগতে দেননি। কিন্তু তাই বলে কি ব্যবস্থা কি নেন না? অবশ্যই নেন। ব্যবস্থা নেন নিজের শর্তে, নিজের সুবিধে মতো। ২০২১ সালে মন্ত্রিসভার রদবদলে এক ধাক্কায় বাদ দিয়েছিলেন ১২ জনকে। কোভিড তখন চরমে, অথচ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে ছেঁটে ফেলেছিলেন। টুইটারের বিরুদ্ধে জিহাদে নেমেছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তাকে ছাঁটাই করেছেন। সরিয়েছেন শিক্ষানীতির রূপকার শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সারমন্ত্রী সদানন্দ গৌড়, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারকে। এগুলো তো খুব বেশি দিনের কথা নয়। সরকার সাফল্যের ঢাক পেটালেও সত্য হলো বিশ্বের চতুর্থ অর্থনীতি ভারতে বেকারত্বের জ্বালা দিন দিন বাড়ছে। তার মধ্যে ঘটে চলেছে নিট সহ বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে অনাচার বাড়ছে, অথচ কেউই দায় নিতে চাইছে না। বিরোধীরাও নখদন্তহীন। যে আন্দোলন বিরোধীদের করার কথা তা করতে সাহসী হলেন কোনো এক অজ্ঞাত কুলশীল অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। কাজেই তেলাপোকারা চাইছে বলেই ধর্মেন্দ্র প্রধানকে মোদী সরিয়ে দেবেন বলে কিন্তু মনে হয় না। তাছাড়া ধর্মেন্দ্র প্রধানের প্রতি তিনি আস্থাশীল। পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্ব তাঁকেই দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কাজটা তিনি ভালোভাবেই উতরেছেন। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় এবং সংসদীয় দলে ভাঙন ধরানোর প্রধান কারিগরও কিন্তু তিনি, ধর্মেন্দ্র প্রধান হয়তো তাই নিজেকে খুব একটা বিপদগ্রস্তও মনে করছেন না। তেলাপোকাদের নিয়ে বিজেপির চিন্তাভাবনারও বদল ঘটেছে। এক শ্রেণীর বেকার যুবকদের উদ্দেশ্যে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তর আলটপকা তেলাপোকা এবং পরজীবী মন্তব্যের পর
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক যে আন্দোলন শুরু, যার মধ্যে দিয়ে ককরোচ জনতা পার্টি মানে সিজেপির জন্ম। শুরুতে এর পেছনে বিজেপি, পাকিস্তান এবং মার্কিন ধনকুবের জর্জ সোরসের হাত দেখতে পেয়েছিল। বলা হচ্ছিল তেলাপোকা আন্দোলন ওদেরই চক্রান্ত, উদ্দেশ্য মোদির ভারতকে দুর্বল করা। কয়েকদিনের মধ্যে সিজেপির অনুগামী সংখ্যা বিজেপিকে ছাপিয়ে গেলে সরকার তাদের এক্স হ্যান্ডেল ব্লক করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম যখন তেলাপোকাদের নিয়ে তোলপাড়, আমেরিকা থেকে অভিজিৎ দীপকে যখন জানালেন যে ময়দানে নেমে আন্দোলনের নেতৃত্ব দিতে তিনি ভারতে আসবেন, তখন তাকে গ্রেপ্তার করার ভাবনাও সরকারি মহলে মাথাচাড়া দিয়েছিল। মনে রাখতে হবে সেই সময় আমেরিকায় অভিজিৎ দীপকে এবং ভারতে তার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। অভিজিৎ এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, কে জানে হয়তো দেশে ফিরলে আমার ঠিকানা হবে তিহার জেল। যেদিন রওনা হলেন সেদিনও লিখেছিলেন, ভারতে যাচ্ছি, দেশের সংবিধানের হাতে ভাগ্যকে সঁপে দিয়েছি। সুখের কথা তেমন কিছু ঘটেনি। সমাবেশ রুখতে অতি উৎসাহীরা মামলা করেছিল, দিল্লি হাইকোর্টে আমল পায়নি। রাজধানীর যন্তর মন্তরে সমাবেশ করার অনুমতি পুলিশ দিয়েছিল। সেখানে সিজেপি আলটিমেটাম দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ফের আন্দোলন হবে, জোরদার আন্দোলন হবে। অভিজিৎদের ধরপাকড় না করা এবং সমাবেশের অনুমতি দানের নেপথ্য কারণ অবশ্য একাধিক। প্রথম কারণ হচ্ছে তেলাপোকা আন্দোলনের আন্তর্জাতিকতা, ককরোচ জনতা পার্টির আন্দোলনের আন্তর্জাতিকতা। ভারতের গণতন্ত্র নিয়ে পশ্চিমা দুনিয়ায় অনেক প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। অভিজিৎদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা দিত, সরকারকে সমালোচিত হতে হতো। দ্বিতীয় কারণ হচ্ছে শশী থারুরের মতো সরকারের শুভানুধ্যায়ীদের পরামর্শ, যারা মনে করেন গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকাটা দরকার। তৃতীয় কারণ হচ্ছে তড়িঘড়ি ব্যবস্থা না নেওয়ার পরামর্শ, যেহেতু তাতে হিতে বিপরীত হতে পারে। মনমোহন সিং সরকারকে ওই কারণে ভুগতে হয়েছিল নির্ভয়া কাণ্ড এবং আন্না হাজারের আন্দোলনের সময়। সরকারও দেখেছে নিট পেপার লিক এবং সিবিএসই রেজাল্ট কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা জোরালো কোনো আন্দোলনে নামেনি। তাছাড়া সিজেপি নিয়ে বিরোধীরাও সন্দিহান। কাজেই শ্রেষ্ঠ পন্থা ওয়েট অ্যান্ড ওয়াচ। সরকার সাফল্যের ঢাক পেটালেও সত্য হলো বিশ্বের চতুর্থ অর্থনীতি ভারতে বেকারত্বের জ্বালা দিন দিন বাড়ছে। তার মধ্যে ঘটে চলেছে নিট সহ বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে অনাচার বাড়ছে, অথচ কেউ দায় নিচ্ছে না। বিরোধীরাও নখদন্তহীন। যে আন্দোলন বিরোধীদের করার কথা সেটাই করতে সাহসী হয়েছেন তাই কোনো এক অজ্ঞাত কুলশীল অভিজিৎ দীপকে। মুহূর্তের মধ্যে আন্দোলিত হয়েছে যুব সমাজ। যন্তর মন্তরে তেলাপোকা সমাবেশ এবং বিক্ষোভ শুধু বিরোধী ব্যর্থতার উদাহরণ নয়, সেটা ছিল শাসক এবং বিরোধীদের প্রতি যুব সমাজের অনাস্থারও প্রকাশ। সাফল্যে বুঁদ থাকা মোদী সরকার স্বীকার না করলেও সত্য হলো এইটা যে ভারতের কর্মসংস্থানের ক্যানভাস বড় বর্ণহীন, কিন্তু বড়ই অনুজ্জ্বল। চাকরি বাকরির হাল কেমন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়ার সর্বশেষ রিপোর্ট সেটা দেখিয়েছে। রিপোর্ট অনুযায়ী 15 থেকে 25 বছর বয়সী শিক্ষিত এবং স্নাতকদের 40% এবং 25 থেকে 29 বছর বয়সীদের 20%ই হচ্ছে বেকার। দেশে 15 থেকে 29 বছর বয়সীর সংখ্যা 37,70,00,000। তারা কর্মক্ষম জনসংখ্যার 1/3। স্কুল কলেজে লিঙ্গ বৈষম্য কমেছে, উচ্চশিক্ষায় ভর্তির হার দ্বিগুণ হয়েছে, শ্রমবাজারে শিক্ষিতদের প্রবেশ বেড়ে চলেছে। ফি বছর গ্র্যাজুয়েট হচ্ছে 50 লক্ষ, অথচ চাকরি হচ্ছে মাত্র 28 লক্ষের। সিজেপির হাতিয়ার শিক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো মারাত্মক দুর্নীতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব। সন্তানের ভবিষ্যৎ চিন্তায় শঙ্কিত মধ্যবিত্ত ভারতীয়দের মনটাই এত আলোড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেরিয়ে সবে ময়দানে নেমেছে তেলাপোকারা, মানে ককরোচ জনতা পার্টি। সামাজিক আন্দোলনকে রাজনৈতিক করে তোলা সহজ নয়। বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় যা সফল, ভারতের মতো বিশাল বৈচিত্র্যপূর্ণ এবং নানা ভাষাভাষীর দেশ, যেখানে
পরিচয় ভিত্তিক রাজনীতি দিন দিন মাথাচাড়া দিচ্ছে, সেখানে তা কতটা সম্ভবপর প্রশ্ন কিন্তু সেটাই, লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।